আমরা আমেরিকাতে ছুটির দিনে কি করি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। আমার সাথে আছে আমার ওয়াইফ মালা। আমি যাচ্ছি আমার রেগুলার ডক্টর চেক আপে। এখন ওয়েদার গত 3 দিন ধরে বৃষ্টি আর ঠান্ডা, কেমন একটা প্যাচে কেমন একটা ঠান্ডা, যেন মাঝখানে বেশ গরম পড়ে গিয়েছিল। এখন আজ হলো মে মাসের 6 তারিখ, এখন এখানে বেশ ঠান্ডা। আগে বলেছি মাঝখানে 2 দিন বেশ গরম পড়েছিল, একদম সামারের মতো, কিন্তু আবার ঠান্ডা পড়ে গেছে। এখানে আপনি অসুস্থ হওয়ার আগেই নিয়মিত চেক আপ, যেটা বাংলাদেশও আজকাল করে, অনেকে সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায় রেগুলার চেক আপ করাতে। তো এখানে আমরা প্রতি বছর আপনার রেগুলার ডাক্তার চেক আপ করাই। ফিজিক্যাল যেটাকে বলে, আপনার নর্মালি ব্লাড টেস্ট হয় আর অন্যান্য সব চেক আপ করে। আর আপনার শুধু যে রেগুলার চেক আপ ফিজিক্যাল তা না, আমাদের এখানে কার্ডিওলজিস্ট আপনার হার্ট হেলথ চেক করার জন্যে দেখা হয়। এবং ওই যে বাংলাদেশে সাধারণত, আমি আসলে কোনো বদনাম করছি না, আমি জাস্ট কম্পেয়ার করছি যে বাংলাদেশে কারো হার্ট অ্যাটাক হলে অথবা বুকে প্রচণ্ড ব্যথা হলে তারপর ডাক্তার কাছে যায় এবং ধরা পড়ে যে তার 4টা ব্লক 3টা ব্লক আছে, এখনই স্ট্যান্ড পড়াতে হবে। এ ধরনের সিচুয়েশন এখানে অ্যাভয়েড করার জন্যে প্রতি বছরই চেক করা হয়, দেখার জন্য যে আপনার স্ট্যাটাসটা কী, অবস্থা কীরকম। তারপর ডেন্টিস্ট, প্রতি বছর ডেন্টিস্টের কাছে যাই আমরা। এটা ক্লিন আপ, যেটা বাংলাদেশ বলে স্কেলিং তো বলে, ক্লিন আপ করা হয়। এবং আপনার যদি এক্সরে করা হয়, যদি কোনো সমস্যা থাকে সেটা আগে থেকে প্রিভেন্ট করার জন্য। আর ক্লিন আপ তো একটা নর্মাল প্রতি বছরই করার কথা, যেটা আসলে আমরা বেশিরভাগ বাংলাদেশের এখনও করি না, কিন্তু এটা করা অত্যন্ত জরুরি। প্লাস চোখ, দাঁতও দুইবার করে, কারণ হার্টের সাথে দাঁতের সম্পৃক্ততা আছে। গুড। হার্ট 2বার চেক করা হয়, 6 মাস পর চেক করা হয়। ইকেজি করা হয় হার্টের, এবং সামটাইমস আল্ট্রাসাউন্ড করা হয়, এবং ব্লাড টেস্ট করা হয় এভরি 6 মান্থ হার্টের জন্য। দাঁত তো আসলে বছরে 2বার। হ্যাঁ, দাঁতও 2বার চেক করা হয়, কারণ দাঁতের সমস্যা থেকে হার্টের সমস্যা সাথে যোগাযোগ থাকে, এর জন্য। এই তো একটু আর কি কম বেশি হয়ে গেছিলো আমার বলায়। দাঁত আমরা আসলে ক্লিন করে বছরে 2বার, আর চোখ প্রতি বছর। আর ওই যে বললো যে দাঁতের স্বাস্থ্যের সাথে আপনার হার্ট এবং ওভারঅল স্বাস্থ্য খুবই ওতপ্রোতভাবে জড়িত। এখন এগুলি কি সবাই করে এগুলো? না, আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে। হেলথ ইন্স্যুরেন্স থাকলে আপনার এগুলো কভার করে। এখন হেলথ ইন্স্যুরেন্স মানে কি মাগনা না। আমরা প্রতি মাসে, প্রতি সপ্তাহে অ্যাকচুয়ালি আমাদের বেতন থেকে টাকা কেটে রাখে, এবং সেই টাকাটা জমা হয় একটা ফান্ডে। সেই ফান্ডে আসলে ইন্স্যুরেন্স ফান্ড, সেখান থেকেই পেমেন্টটা হয়। এবং এটা প্রতি বছরই বাড়ে। আগে এক সময় প্রেগনেন্ট হলে আপনার ধরেন ডাক্তার কাছে নিয়ে গেলেন, ডাক্তার বললো যে হ্যাঁ তোমার ওয়াইফ প্রেগনেন্ট, $5 ফি, কো পেমেন্ট ছিল $5, আর বাকিটা ইন্স্যুরেন্স পে করবে। একটা কাস্টমার যেটা পে করে সেটাই হলো কো পেমেন্ট। যাই হোক, তো এরপরে যেহেতু সে একবার ডায়াগনোসড হয়েছে, সে প্রেগনেন্ট, ওই $5 সমস্ত প্রেগনেন্সি কভার করতো। এখন $1000 লাগে। তো কাজে বুঝতেই পারছেন, সময়ের সাথে সাথে এটা দাম অনেক বেশি বেড়ে যায়, কারণ যত বেশি লোক পার্টিসিপেট করে, যত বেশি লোক অসুস্থ হয়, খরচ তত বাড়ে এবং পেমেন্টও তত বাড়তে থাকে আস্তে আস্তে। তাহলে আমরা যে শুনি আমেরিকাতে ফ্রি চিকিৎসা, কানাডাতে ফ্রি চিকিৎসা, সেটা কি জিনিস? ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে কথা বলছি না, কানাডার কথা একটুখানি বলি। হ্যাঁ, সেখানে ফ্রি চিকিৎসা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেডিসিন ফ্রি না। আরও বড় কথা হলো যে ফ্রি চিকিৎসা সেখানে কিন্তু আপনার টাইমলি যে ট্রিটমেন্ট সেটা হয় না। আপনার দেখা গেলো ক্যান্সার, যেখানে ইমিডিয়েটলি আজকে থেকেই ট্রিটমেন্ট শুরু করা দরকার, সেখানেও দেখা গেল যে 1 মাস পরে আপনাকে সময় দিচ্ছে। কাজে এটা আসলে যাই হোক, আমার এটা পছন্দের ব্যাপার না। আর আমেরিকাতে আপনার ফ্রি ট্রিটমেন্ট সব স্টেটে সব জায়গায় নাই।
নিউ ইয়র্কের মতো জায়গায়, নিউ ইয়র্কে যারা অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য ফ্রি ট্রিটমেন্ট আছে। কিন্তু আমাদের নিউ জার্সির কথা বলি, সেখানে আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে, আপনার যদি টাকা পয়সা না থাকে পেমেন্ট করার জন্যে, আপনি হাসপাতালে গেলে আপনাকে ফিরিয়ে দিবে না। আপনার যদি হার্ট অ্যাটাক হয় আপনাকে একটা অ্যাসপিরিন দিয়ে বসিয়ে রাখবে। আপনার পেইন চলে গেছে, এখন মোটামুটি ঠিক আছেন, বাসায় পাঠিয়ে দেবে। হয়তো তারপরে 2 দিন পর আপনি আবার হার্ট অ্যাটাক করে মরে যাবেন। এরকম ঘটনা হয়েছে, আমাদের বাংলাদেশে মারা গিয়েছে। তার হেলথ ইন্স্যুরেন্স ছিল না, কিছু ছিল না, তাকে হাসপাতাল আসলে কোনো ট্রিটমেন্ট করে নাই। কিন্তু ওই যে বলেছি, তাকে ফিরিয়ে দেয় নাই, তাকে রেখেছে। তবে যদি হাসপাতালে থাকতেই তার সিরিয়াস অবস্থা হয়ে যেত, যে সে মারা যাচ্ছে এমন অবস্থা, তখন যা যা করা দরকার হসপিটাল সেটা করবে। কিন্তু সেটা খুব রেয়ার অকেশনে, সাধারণত ওরা অ্যাভয়েড করে। কারণ পেমেন্টটা কে করবে? সরকারি বলে কোনো কিছু নাই, সব কিছুই প্রাইভেট, পাবলিকলি ওনড। এবং যে হাসপাতালগুলো, সেগুলো কিন্তু আপনার বিভিন্ন যে ফ্রি চিকিৎসা কেউ ডোনেট করে, সেই ডোনেশনের টাকা থেকে আসলে আসে সেই পেমেন্টটা। অনেক সময় এমনও হয় যে আপনার ইন্স্যুরেন্স নাই, টাকা পয়সা নাই, কিন্তু ট্রিটমেন্ট দরকার, ক্যান্সার হয়েছে, তখন দেখা গেল আপনার যে ট্রিটমেন্ট, সেটার জন্য ফান্ডিং না পাওয়া পর্যন্ত অপেক্ষা করে। যেখানে আপনার ট্রিটমেন্ট ইমিডিয়েটলি শুরু হওয়া দরকার, সেখানে যদি 1 মাস পরে শুরু হয়, তাহলে কিন্তু আপনার ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়। আশা করি যারা দেশের বাইরে আছেন তাদের এই ব্যাপারটা নিয়ে যে ভুল ধারণা, সেটা কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। আর আগে বলেছি, আপনার একসময় আরও অনেক অনেক ভালো ছিল সিস্টেম, এখন এটা অনেক অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। আমরা নিজেরা অনেক সময় ছোটোখাটো কিছু হলে ডাক্তারের কাছে যাই না, যে থাক কী দরকার, কারণ পেমেন্ট অনেক বেশি। আমরা আমেরিকাতে ছুটির দিনে কী করি? এই তো নর্মালি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টটা হয়তো পরোটা, ডিম, একটা ফ্রুটস, 1 কাপ চা, টোস্ট বিস্কিট সাথে থাকলে আরও ভালো, এতেই ব্রেকফাস্ট করি। তারপর তো হয়তো দেখা গেলো ডাক্তার থাকে, অথবা ডাক্তার না থাকলে ছোটোখাটো শপিং, গ্রোসারি শপিংয়ে যাই, বাজার কেনাকাটা করি, ঘরে রান্না টান্না করি, একটু সময় কাটাই। এই তো মাঝে মধ্যে দাওয়াত থাকে, এই বাসায় ও বাসায়, বন্ধুর বাসায়, অথবা আমার বাসায় বন্ধুরা আসে। এভাবে আমাদের সময় কেটে যায় আমেরিকাতে। তবে আমি প্রায় 1 বছর বাংলাদেশে থেকে এসেছি, সেখানে যে আমার এক্সপিরিয়েন্স, আমাদের এখানে সোশ্যাল লাইফটা বাংলাদেশের চাইতে কিছুটা ভালো। কারণ আমাদের সময় আছে, আমাদের বেশিরভাগ মানুষেরই সপ্তাহে 2 দিন ছুটি থাকে, যার জন্যে এই 2 দিন আমরা হ্যাং আউট করতে পারি, আড্ডা মারতে পারি। কিন্তু বাংলাদেশে আমি দেখি আজকাল আসলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছোটোবেলায় যা ছিল, এখন তার সেটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এবারে সে বাড়ি বেড়ানো যাওয়া আজ আগের মতো হয় না। এখন আসলে আরেকটু খুলে বলি যে ফ্রি চিকিৎসা, তো এখানে যাদের হোমলেস, তাদেরও আসলে চিকিৎসা হয়, চিকিৎসা ব্যবস্থা আছে। এরপর আপনার ধরেন একেবারেই গরিব, অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে থাকে, কিন্তু ইনকাম নাই, আর অথবা যে ইনকাম আছে সেটা একেবারেই কম, সেটা দিয়ে কোনো রকমের সংসার চলে না। তো তাদের কি হয়? আসলে যারা ছোট বাচ্চা, তাদের জন্য স্টেট স্পন্সর্ড যে ইন্স্যুরেন্স সেটা আছে, আর বড়দের জন্য ইন্স্যুরেন্স আছে, কিন্তু আপনার সেগুলোতে ওই যে আগে বলেছি ওয়েটিং টাইম, আপনি ডাক্তার দেখতে গেলে অনেক বেশি ওয়েট করতে হবে, সে পরিবেশ ভালো না, আপনার পছন্দের ডাক্তার পাবেন না, আপনার সেগুলো আসলে ডাক্তার দেখবেন কিন্তু কোনো স্যাটিসফ্যাক্টরি কিছু হবে বলে মনে হয় না, আমার মনে হয় না। আমি আলহামদুলিল্লাহ আমাদের কখনো সেটা করতে হয় নাই, আলহামদুলিল্লাহ সারা জীবন পরিশ্রম করে, কারণ সেটা তাদের জন্য যারা একেবারেই গরিব, কোনো রকমের, কারণ এখানে যারা একেবারে গরিব তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট থাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের অনেকে আছেন, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আমাদের এশিয়ান মহাদেশের, ইভেন মেক্সিকান, সাউথ আমেরিকান, যা বলছি, অনেকে আছে অ্যাডভান্টেজ নেয়। মানে তারা ডিক্লেয়ার করে যে হাজব্যান্ড ওয়াইফ ম্যারিড থাকলেও বলে যে তারা ম্যারিড না। তখন যদি দেখা যায় একটা সিঙ্গেল মাদার, একটা ইয়াং ওয়ামেন 4-5টা বাচ্চা নিয়ে স্ট্রাগল করে, গভর্নমেন্ট সেটা সাপোর্ট করে এবং গভর্নমেন্ট সেটার পেমেন্ট করে, সব ধরনের খাবার দাবার, স্কুল খরচ টরচ সবই দেয়। আবার আপনার ধরেন যেহেতু সিঙ্গেল মাদার, তাদের জন্য গভর্নমেন্ট অনেক হেল্পফুল। আর তো বড়দের জন্য হেলথ ইন্স্যুরেন্স আছে, ওই আগে বলেছি, ওটা খুব একটা অত ভালো কিছু না। লেখাপড়া বাচ্চাদের যারা অনেক গরিব, তাদের লেখাপড়া ফ্রি, কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় ফ্রি,
কিন্তু আপনি যদি মোটামুটি ইনকাম করেন আপনার জন্য কিছুই ফ্রি না, বরঞ্চ যারা মোটামুটি ইনকাম করে তাদের লাইফস্টাইল অনেক সময় যারা একেবারে গরিব তাদের চাইতেও খারাপ হতে পারে। আম, যেমন স্বাধীন বিজয় যখন ছোটো ছিল ওদের যে টিউশন ওদের যে স্কুলের যে লাঞ্চ সেটা আমাদেরকে পে করতে হতো, কারণ আমরা ফ্রি লাঞ্চের জন্য কোয়ালিফাই করি না, অনেক বেশি ইনকাম করি। অথচ যা ইনকাম করি সেটা অনেক বেশি না, কিন্তু তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেক বেশি, আর যারা গরিব তাদের জন্য আবার ফ্রি লাঞ্চ। তো কাজেই আমরা তখন ওদেরকে বাসা থেকে লাঞ্চ প্যাকেট করে দিতাম। তো বুঝতে পারছেন যে ব্যাপারটা কীরকম, যাদের অল্প টাকা আছে তারাই সবচেয়ে বেশি স্ট্রাগল করে আসলে এই দেশে, যাদের কিছু নাই তাদের অনেক কিছুই ফ্রি পায়। যেমন আমাদের দুই ছেলে স্বাধীন বিজয় তারা ইউনিভার্সিটি থেকে কিছুটা স্কলারশিপ যেটা সেটা ফান্ডিং পেয়েছে, কিন্তু বেশিরভাগই আমাদেরকে পে করতে হয়েছে। আর যারা গরিব তাদের কিন্তু সমস্তটাই ফ্রি। এখন কাউকে ছোটো করার জন্য না, একটা মজার গল্প বলি। আমাদের বাংলাদেশে আমি জানি আমাদের প্রচুর আছে, আগে বলেছি শুধু বাংলাদেশি না, আমাদের অনেক দেশের লোকজনই আছে। তো আমরা যখন আমরা এসেছিলাম স্টুডেন্ট, একেবারে ইয়াং, মাত্র 19 বছর বয়সের, আমরা কিছুই জানতাম না আমেরিকার। কিন্তু আজকাল যারা আমেরিকা আসে একটু বয়স্ক, হয়তো বাংলাদেশে থাকতেই অনেক কিছু করেছে, 40, 45, 50 বছর, তারা কিন্তু সিস্টেম জানে, তারা সিস্টেমটা ইউজ করতে জানে। তো তারা এসেই কাজ করে ক্যাশ, কোনো ডকুমেন্ট রাখে না যে চাকরি করে, আর গভর্নমেন্টকে দেখায় যে তাদের কোনো ইনকাম নাই, একেবারেই ফকির। তো তখন বাসা ভাড়া থেকে শুরু করে বাসা থাকা খাওয়া, ইভেন সেলফোন পর্যন্ত গভর্নমেন্ট দেয়। গভর্নমেন্ট কি এটা? হ্যাঁ, আচ্ছা, এই যে আমার ওয়াইফ যেটা বললো, যেটা আসলে গভর্নমেন্টের টাকা বলে কিছু নয়, আমরা যারা ট্যাক্স পে করি আমাদের টাকা আসলে এখানে যায়, আমাদের ট্যাক্স পেয়ারদের ফান্ডিং থেকে যায়। এবং আর তারা এই বাংলাদেশে গেলে কিন্তু এমনভাবে চলাফেরা করে, বাসার সামনে 1 মাসের জন্যে গাড়ি একদম পুরা ভাড়া করা থাকে ড্রাইভার সহ। এরপর আপনার বাজারে গেলে মাছের দামও করে না, এটা দে। আর আমি আর আমার মতো যারা আছি, যারা পরিশ্রম করি এবং সৎভাবে অর্জন করি টাকা, তারা কিন্তু ঠিকই দামাদামি করে মাছ কিনি, মাংস কিনি, অথবা রিক্সা চড়ে ঘুরে বেড়াই। তো আমার বন্ধুরা জিজ্ঞেস করে অনেক সময় যে কী ব্যাপার, আপনি আমেরিকা থাকেন আর ওরাও আমেরিকা থাকে, কিন্তু আপনাদের সাথে কোনো মিল দেখি না কেন? এটাই কারণ, পরিশ্রমের টাকা আর মাগনা টাকা। কাজে আমি যখন মাঝে মধ্যে বেশ আপসেট হয়ে যাই এইসব কাজ যারা করে তাদের প্রতি, অনেকে বলে হ্যাঁ আপনি আপসেট করেন, এটা আপনার টাকা। এটা অবশ্যই আমাদের টাকাই, আমরা যারা ট্যাক্স পে করি নিয়মিত, আমাদের টাকা। এই টাকাটা থেকেই যদি তারা এটা না ইউজ করতো তাহলে কিন্তু আমাদের ট্যাক্স কম চার্জ করতো গভর্নমেন্ট। কাজেই অবভিয়াসলি ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক এগুলো আমাদেরই টাকা, আমাদের কাছ থেকে যাচ্ছে তাদের পকেটে। আবার অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার খুবই ধার্মিক, কিন্তু তারা মনে করে যে এটাকে গভর্নমেন্টকে ঠকানো হচ্ছে, এটা গুনার কিছু নাই, এটা ইহুদি গভর্নমেন্ট, খ্রিস্টান গভর্নমেন্ট। এটা একেবারে ভুল ধারণা। আপনি বিশ্বাসী হন না বিশ্বাসী হন, যে কারো কাছ থেকে চুরি করাও এটা অন্যায়। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করেন, তার কাছ থেকে চুরি করলেও কিন্তু আপনার গুনাহ হবে, একই গুনাহ। তো কাজেই ওই যে গভর্নমেন্টের কাছে চুরি করা এটা গুনাহ না, আর একজনের কাছে চুরি করলে গুনাহ, এটা একেবারে ভুল ধারণা। আলটিমেটলি গভর্নমেন্টের কোনো টাকা নাই, তো সব তো মানুষেরই টাকা, আমাদেরই টাকা। আমরা এসে পড়েছি, এটা হলো আমাদের লোকাল একটা চিকিৎসালয়, এটা হসপিটাল না। এখানে বিভিন্ন ধরনের ডাক্তাররা বসেন। তো এখানে আমার যে কার্ডিওলজিস্ট এখানেই বসেন, তো আমরা এখানে এসেছি তার সাথে দেখতে। আর ভিতরে আমরা শ্যুট করবো না, কারণ প্রাইভেসির ব্যাপার আছে, মানুষের কাজে শ্যুট করা যাবে না। এটা ডক্টর অফিস, আর প্রতিটা পেশেন্টের জন্য আলাদা আলাদা করে অফিস থাকে, এটা পরে আমি খুলে বলবো। একটু রোদের দেখা পেয়েছিলাম একটু আগে, এখন আবার মেঘলা হয়ে গেছে। যাই হোক, ডাক্তার আলহামদুলিল্লাহ এভরিথিং কেম আউট নর্মাল, এভরিথিং ইজ ওকে। আর সেটাই অ্যান্টিসিপেটেড, কারণ আপনি যখন সবসময় চেক করবেন তখন কিন্তু আপনার ওই কোনো সারপ্রাইজ থাকে না। ইউ অলরেডি নো হাউ ইউ ডুয়েন।
এখন আমরা যাব একটু কাঁচা বাজার, গ্রোসারি, ছোটোখাটো কিছু কিনতে হবে। তো যেটা বলেছিলাম শুরুতে না একটু আগে, যে ডাক্তার অফিসে এখানে ডাক্তার অফিসে 8-10টার মতো রুম থাকে, আলাদা আলাদা করে সেট আপ করা। সেখানে আপনার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থাকে, আপনার ব্লাড প্রেশার মাপার জন্য অথবা আপনার ইকেজি, ইসিজি, ডিপেন্ড করে কী ধরনের ডাক্তারের কাছে যাচ্ছেন, তাদের কাছে সেই জিনিসপত্র থাকে প্রতিটা রুমেই। তো তখন প্রথমে নার্স আপনাকে আপনার ওয়েট, আপনার ব্লাড প্রেশার, টেম্পারেচার সব নেবে। নেওয়ার পর সে তার ফাইল আপডেট করে, আপনার যে কম্পিউটারে অথবা রেগুলার ফাইল সবগুলো আপডেট করে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, কী কী মেডিসিন খাচ্ছেন, আপনার কোনো সমস্যা আছে কি না, কী ব্যাপার সব কিছু তারা নোট করে। তারপর ডাক্তার আসে। ইন দ্য মিন টাইম আপনাকে যখন নার্স দেখছিল, আপনার সাথে কথা বলছিল, তখন ডাক্তার আবার আরেক পেশেন্টের সাথে। তো এভাবে একজন করে পেশেন্টের রুমে ডাক্তার যেয়ে তাকে দেখে, এবং এতে প্রাইভেসি থাকে এবং আপনার কোনো তাড়াহুড়া নাই। নার্স অলরেডি অনেক কিছু জেনে নিয়েছে এবং ডাক্তারের জন্য কাজটা সহজ হয়ে যায়। আর এই নার্সরাও ট্রেইনড নার্স, যারা সার্টিফাইড এবং ডিগ্রি পাওয়া। তো এখন হার্টের ডাক্তারের কাছে অথবা অন্য ডাক্তারের কাছে একটু বেশি ঘন ঘন যায়। যেমন হার্টের ডাক্তারের কাছে 6 মাস পর পর, কার্ডিওলজিস্ট 6 মাস পর পর যায়, কিন্তু ইয়াং বয়সে যাই নাই, যেতে হয় না। 40-এর পর থেকে আসলে নিয়মিত ডাক্তার যে মেইনটেনেন্স, যেটা প্রিভেন্টিভ কেয়ার, সেটা শুরু করা উচিত। আর আগে করলেও ভালো, কিন্তু আসলে আগে বাংলাদেশে এখন মনে হয় আরও আগে থেকে করা উচিত। কারণ আমি দেখেছি 25-30 বছরের মানুষেরও সিভিয়ার হাই ডায়াবেটিস এবং বিভিন্ন ধরনের অসুখ। ফুড হ্যাবিট একটা বড় কারণ, আর ভেজাল। তারপর আমরা যে রাত 10টার পরে 12টার পরে খেয়ে বেটে যাই, সেটা আরেকটা বিরাট বড় কারণ। বিভিন্ন ধরনের সমস্যার, আমাদের যে হেলথ রিলেটেড ইস্যুগুলো আছে, একটা বড় কারণ আমরা অনেক দেরি করে খাই এবং খেয়েই বেটে চলে যাই। এসছে একটা লোকাল গ্রোসারি স্টোর, এখানে ফ্রেশ ভেজিটেবল এসব পাওয়া যায়, মাছ মাংস এখানে নাই, সবই শুধু ভেজিটেবলের জন্য আর ফ্রুটসের জন্য মার্কেটটা। এমনিতে আমাদের লোকাল গ্রোসারির জন্য আমরা যেমন শপরাইটে যাই অথবা স্যামসে যাই, স্যামস ক্লাব, হোলসেল ক্লাব, এটা একটু ডিফারেন্ট। এখানে সব কিছু পাওয়া যায় না, এখানে মেইনলি ফ্রেশ ফ্রুট আর ভেজিটেবল, এটার জন্যেই এখানে আসা। অনেকটা ফার্মার্স মার্কেটের মতোই। তরমুজ মিডিয়াম সাইজেরটা $8 করে, $7.99। আর যেটা হিউজ, এটা মনে হয় 8 কেজির উপরে হবে, এর দাম হলো $11। আর যেটা একদম ছোটো, সেটার দাম $6। এই কোন আগে আমরা খেতাম এক একটা 10 পয়সা করে, এখন $3। 5টার দাম $3। আগে আমরা কিনতাম এক একটা 10 পয়সা করে। স্পেশাল ব্ল্যাক গ্রেপ $2 পার পাউন্ড, মানে $4 কেজি। আমরা যা দাম বলি সবগুলো পাউন্ড হিসেবে, আর বাংলাদেশে তো কেজি। এক একটা বড় বড় পাইনাপল $3 করে। সালাদ স্প্রিং মিক্স আধা পাউন্ডের প্যাকেট, দাম $3.5। মিষ্টি কুমড়া। তারপর এই যে বিভিন্ন ধরনের রুট, বাতাতা। তারপর আমরা যে কচু খাই, কচু কলা বিক্রি হয় পাউন্ড হিসাবে, 3 পাউন্ডের ব্যাগ $2। স্যালারি এই স্টক একটার দাম 99 সেন্টস, $1। এই যে ব্রকলি র্যাব, যেটা $3 এক বাঞ্চের দাম, এটা একেবারে বাংলাদেশি সরিষা শাকের মতো খেতে মজা। কুচি কুচি করে কেটে রান্না করবেন, অসাধারণ সুস্বাদু এটা। টমেটো $2.5, 2 পাউন্ডের ব্যাগ, মানে 1 কেজি $2.5। বাংলাদেশে কত $12, 12টা 120টা 125 টাকা মনে হয়। তাহলে 249 হলে আসে 300, 350, 300 টাকার মতো আসে কেজি টমেটো। অ্যাসপারাগাস একটু বেশি শুকনো, একেবারে শুটকো। লেবু 5টার দাম $1.5। পেঁয়াজ দেশিটা আছে, সেটা শ্যালট বলে, অনিয়ন বলে না, সেটার দাম একটু বেশি। আর পেঁপে হলো $4 কেজি।
এই পেঁপের দাম 750 টাকা। বাংলাদেশ থেকে এসে একটা অভ্যাস হয়ে গেছে, অনেকদিন যেহেতু ছিলাম, এখন সব কিছুই টাকায় হিসাব করি। ওইটা এত টাকা, ও এটা এত টাকা। অভ্যাস বদলে গেছে। আলু, বিভিন্ন ধরনের আলু পাওয়া যায়, বিভিন্ন স্বাদের, বিভিন্ন টেক্সচার। পেঁয়াজও বিভিন্ন ধরনের আছে। আর এগুলো বিভিন্ন ধরনের কুমড়ো, বিভিন্ন শেপের, বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন স্বাদের। মিষ্টি আলু, এটা আসলে ইয়াম, এটা মিষ্টি আলু, ওইরকম মিষ্টি না। আর যেটা মিষ্টি আলু সেটা সুইট পটেটো, চীনাবাদাম, বাদাম বাদাম। আগে সব দোকানেই ব্যাগ দিত, বাজারের ব্যাগ, কিন্তু এখন বাজারের ব্যাগ নিজে নিয়ে আসতে হয়, না আসলে পয়সাতে কিনে নিতে হয়। আমাদের এলাকাতে প্লাস্টিকের ব্যাগ ইউজ করা একেবারেই বন্ধ হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে, 1 বছরের বেশি, প্রায় 2 বছর ধরে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয় না। কাগজের ব্যাগ, সেটা এখন আবার চার্জ করে প্রতিটা ব্যাগ। অনেক কিছু বাজার করি নাই, কলা, একটা পেঁপে, তারপর আনারস না, তরমুজ, আরও 2-1টা কিছু পেঁয়াজ, এসব হালকা কিছু, তাতে 4,500 টাকার বাজার। ওই যে আগে বলেছি, এখন কিছু কিনতে গেলেই বাংলার টাকার হিসাব চলে আসে। অভ্যাস হয়ে গেছে। অনেকের ধারণা যে আমেরিকা থাকে অথবা বিদেশ থাকে, সেটা ইটালি হোক, জার্মান হোক, অথবা ইংল্যান্ড হোক, যেখানেই হোক, এত টাকা কামায়। আসলে আমরা আলহামদুলিল্লাহ অনেক টাকা কামাই, কিন্তু খরচও তো সেরকম। আপনার গাড়ির ইন্স্যুরেন্স পে করতে হয়, বাড়ির ইন্স্যুরেন্স পে করতে হয়, বাড়ির ট্যাক্স পে করতে হয়। বাড়ি আপনি মালিক, কিন্তু তারপরও আমাদের বছরে, আমার বাড়িতে প্রায় বাংলাদেশি টাকায় মাসে আমাদের ট্যাক্সই দিতে হয় মাসে 1 লাখ টাকা। এটা বছরে না, মাসে 1 লাখ টাকা আমাদের ট্যাক্স দিতে হয় বাড়ির জন্যে সরকারকে। কাজে আমেরিকাতে আপনি বাড়ি ওন করতে পারেন, বাড়ির মালিক হতে পারেন, আসলে আপনি কখনোই মালিক না। কারণ 1 লাখ টাকা যদি মাসে মাসে আমার ট্যাক্সই দিতে হয়, তাহলে আমার মালিক হয়ে কী লাভ? কিন্তু এটাতে আসলে ট্যাক্স বেশি হওয়ার কারণ হলো যে আমাদের স্কুল সিস্টেম, এটা তো আমাদের পকেট থেকেই দিতে হয়, এইটাও ট্যাক্সের একটা অংশ। তারপরে যে লোকাল পুলিশ, আপনার পুলিশ কল দিলেই 2-1 মিনিটের মধ্যে চলে আসে বাসায়। তারপর আরও অন্যান্য সুযোগ সুবিধা আছে, এগুলো সব কিছুই এই ট্যাক্স থেকেই আসে। সরকারের পকেট থেকে কিছুই নাই, সরকারের কোনো টাকা নাই, সেটা বাংলাদেশ হোক, আমেরিকা হোক, সবই জনগণের টাকা। তারপর আপনার ইলেকট্রিক বিল আছে, গ্যাস বিল আছে, টেলিফোন বিল, ইন্টারনেট বিল, সব বিল টিল দিয়ে আপনার গাড়ির মেনটেন্যান্স, সব কিছু দেওয়ার পর আপনি যত টাকাই কামান, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা মিডল ক্লাস আছি, আমাদের কিন্তু মাস শেষে কিছুই জমা থাকে না। আর যার যত ইনকাম সে সেভাবেই খরচ করে। কাজেই এই যে মানুষের একটা ধারণা যে এত টাকা কামাই, সত্যি আমরা অনেক টাকা কামাই, কিন্তু খরচও অনেক। এই যে আরও একটা বিজনেস, একসময় ভীষণ জমজমাট একটা গ্রিল ছিল, বার ছিল, বন্ধ হয়ে গেছে। যে আমাদের এয়ারপোর্ট, আটলান্টিক সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরেই। একটু নীল আকাশ দেখা যাচ্ছে, আবার চলে যাবে সেকেন্ডের মধ্যেই। 9/11-এর আগে এখানে কোনো ফেন্স ছিল না এইভাবে, খুব ছোট একটা ফেন্স ছিল, যেটা কেউ ইচ্ছা করলেই টপকে যেতে পারতো। কিন্তু 9/11-এর পর, টুইন টাওয়ার ইনসিডেন্টের পর, এটা এখন এইভাবে সিকিউর করে ফেলা হয়েছে। আটলান্টিক সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কেমন গ্লুমি একটা ডে
আসলে এই দিনে ঘরে বসে থাকার দিন, ঘরে বসে ইলিশ মাছ ভাজা খাওয়ার দিন। আমাদের লাঞ্চের জন্য আজকে তৈরি হচ্ছে খুদের ভাত। খুদের ভাত সাধারণত মানুষ ব্রেকফাস্ট করে, কিন্তু আমরা লাঞ্চের সময় খাই, কারণ এটা খুবই স্পেশাল একটা খাবার। আর এটার সাথে থাকবে কালিজিরা ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, এইসব। আমার অর্কিড মাশাআল্লাহ এখন একেবারে ফুল ব্লুম, প্রতিটা অর্কিড গাছেই ফুল ফুটেছে। ভালোবাসি অনেক, ভালোবাসি তোমাকে। অর্কিড আমার সবচেয়ে প্রিয় ফুলের একটা, ভীষণ পছন্দ করি আমি। স্বাধীনের ক্যাট, ওর নাম হলো মিটেন। কেমন আছো মিটেন? ভালো আছো? বাইরে বৃষ্টি, মেঘলা, কাজে সে বাইরে যেতে চায় না আজ। আর এই যে আপনাদের সবার প্রিয় ঝিলমিল, সেও এই মেঘলা দিনে ঘরে ঘুমটি মেরে বসে আছে। ঝিলমিল বেবি, কেমন আছো? হ্যালো বলবা? তার নাকটা এত সুন্দর পিঙ্ক, আর তার চোখ তো অসাধারণ সুন্দর, পটল চেরা চোখ। আমাদের লেবু গাছগুলোতে লেবু আসা শুরু হয়েছে, সব গাছেই ফুল ফুটেছে, সুগন্ধি লেবু এগুলো সব। পেয়ারা গাছে গতবার পেয়ারা এসেছিল এবং পেকেছিল ঘরে। সবগুলো গাছেই মাশাআল্লাহ ফুল এসছে এবং লেবু হচ্ছে। বেগুন পোড়া ভর্তা। আমি জানি না আপনারা পাটা মাখা খেয়ে অভ্যস্ত কিনা, কিন্তু বিশেষ করে কালিজিরার ভর্তা বানালে পাটা মাখা তো খেতেই হবে। এটার যে স্বাদ, সুবহানাল্লাহ, অ্যামেজিং স্বাদের এই পাটা মাখা। বেগুন ভর্তা বানানো হচ্ছে এখন, সরিষার তেল একেবারে দেশ থেকে আনা, ঘাটি ভাঙা। কি সুন্দর ফ্লেভার। লাঞ্চের আগে এটা হলো একটা অ্যাপেটাইজারের মতো। আপনার পাটায় যে ভর্তা বানানো হয়েছে, আমার লোল চলে আসছে মুখে, সেটার মধ্যে মাখানো বুকুতে দিয়ে পাটা মাখা। আনবিলিভেবল, হেভেনলি। তো এই কালিজিরা ভর্তা, বৌখোদা ভর্তা এবং আলু ভর্তার যে রেসিপি, সেটা কিন্তু আমার ডেসক্রিপশনে গেলে যে রান্নার রেসিপির যে লিঙ্ক থাকবে, প্লেলিস্ট, সেখানে গেলে সব কিছু পাবেন। আর ভাবছেন আলু ভর্তা, সেটা আবার দেখার কি আছে। আমাদের জামাই বউ প্রোডাকশনের বউ, তার কিন্তু রেসিপি আলাদা, ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ওয়াও, হেভেনলি কালিজিরার ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা আর টমেটো পোড়া ভর্তা। আসলে এটা হলো টমেটো আর বেগুন পোড়া ভর্তা, দুইটা মিলেমিশে কম্বিনেশন। কখনো খাই নাই, ফার্স্ট টাইম খাবো। তা আমি সাধারণত সবগুলো ভর্তা একবারে প্লেটে নিয়ে আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো। আমরা খুদের ভাত অনেকেই খেয়ে থাকি, বিশেষ করে বিক্রমপুরের মানুষ, কিন্তু কাঁচা মাখা, পাটা মাখা তো খেয়েছেন, দেখালাম, কিন্তু কাঁচা মাখা কি সেটা আমি দেখাবো আজকে। কালিজিরা ভর্তা, এই তো এই কালিজিরা ভর্তার রেসিপি কিন্তু আমার ভিডিওতে আছে। ও একটু পরপর এক একটা আলাদা আলাদা ভর্তা নেওয়ার ধৈর্য আর কত থাকে। উফ, এই যে গরম গরম ভাতের সাথে কালিজিরার মাখালে যে এর যে কালিজিরার যে তেলটা আছে, এখান থেকে যে সুগন্ধ বের হয়, এটা হেভেনলি। এবং এটা যে কি জিনিস আল্লাহ বানিয়েছেন, সুবহানাল্লাহ, এর যে কি স্বাদ।
একটু তিটকুটে। কয়েকদিন আগে আমার বউ, ছেলে বোন, আমার বউ রান্না করেছিল পেঁয়াজ দিয়ে। ওই আমাদের এলাকাতে আসলে পেঁয়াজ দিয়েই খাওয়া হয়, তো এইভাবে এটা বানায়, এটা আমার বউ বানায় এইভাবে পেঁয়াজ ছাড়া। তো সেটা টিট করে ভাবটা ছিল না, কিন্তু আমি কোনো স্বাদ পাই নাই। তো আজকে বলেছি যে সবসময় আমরা যেভাবে খাই এইভাবে বানাও, কোনো এক্সট্রা স্পেশাল কিছু বানাতে হবে না। তো এটা হলো সেটা নর্মালভাবে বানানো। কী কিন্তু সেখানে শুধু রসুন আর শুকনো মরিচ, লবণ, কাঁচামরিচ, রসুন, কাঁচামরিচ আর লবণ, আর কিছু না এর মধ্যে। এবং এটাতেই একটা আসল স্বাদ পাওয়া যায়। পেঁয়াজ টেয়াজ দিলেই স্বাদটা থাকে না। অনেকে আসলে তিতা খেতে পারে না, এই জন্য তারা পেঁয়াজ দেয়, কিন্তু কালিজিরার যে আসল স্বাদ এটা পেতে হলে আপনার একটু তিতা তিতা ভাবটাই খেতে হবে, সেটা আসল মজা। বেশ কিছু অংশ খেলাম শুধু কালিজিরা ভর্তা দিয়ে। এখন এই যে কালিজিরা ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা সব একসাথে মিশিয়ে খুব ভালো করে চটকাবো। চটকালে সমস্ত একদম আঠার মতো একটা কিছু হয়ে যাবে, মানে সেটাকে বলি কাঁচা মাখা। ভালো করে বানিয়ে নিয়ে দেখাবো। তো কাঁচা মাখা করতে গেলে ভাতটা একটু নরম হতে হবে। যদি নরম না হয় সেক্ষেত্রে একটু পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে ভালো করে চটকাতে হবে এইভাবে। এখন এই যে এটা কাঁচা মাখাটা আবার কি, এই যে এইভাবে নেওয়ার পর প্লেট থেকে তুলে নিলে যে আঠালো একটা জিনিস হয়, এটার মধ্যে ডাল ভর্তা, কালিজিরা, আলু ভর্তা কম্বিনেশনটা পারফেক্ট হতে হবে। তারপর এই আঠালো এই হেভেনলি আঠালো জিনিসটা খাবেন, এবং এর যে কী স্বাদ, কী সুখ, এটা আসলে আমি যদি এখন আপনাকে একদলা খাইয়ে দিতে পারতাম তাহলে হয়তো ফিল করতেন। পৃথিবীতে যত মজার খাবার আছে তার মধ্যে টপ 10-এর এটা একটা। সকালে কি গ্লুমি, একদম ক্লাউডি একটা দিন ছিল, মেঘলা দিন। আর আজ বিকেলে এখন কি সুন্দর, ঝকঝকে সুন্দর, অসাধারণ। একেবারে ঝকঝকে সোনালি রোদ্দুর, এক স্বর্ণালী বিকেল। আমরা বেরোয়েছি এক ফ্রেন্ডের বাসায়, যাচ্ছি বেড়াতে। কোনো দাওয়াত খাওয়া না, জাস্ট দেখা করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি কেমন আছে। ফ্রেন্ডের বাসায় কয়েক মিনিট সময় কাটিয়ে এখন আবার যাচ্ছি বাইরে, ঘোরাঘুরি করব। বেশ কয়েকদিন ধরে এত বৃষ্টি এবং ভেজা ঠান্ডা একটা পরিবেশ ছিল, আজ একেবারে বিকেলটা ঝরঝরে। কাজে এই সময়টা আমরা নষ্ট করতে দেবো না, ঘুরে বেড়াচ্ছি বাইরে। আমি বাধা পড়েছি তোমার প্রেমের শিকলে, যত ছিল ভাব মিশে গেছে তোমার পথের ধুলায়। তোমার চোখে ছিল আগুনে ঝলক, আমি দেখিনি তবু ছুটে চলেছি। ভেবেছিলাম আমি অদম্য সৈনিক, প্রেমের যুদ্ধে আজ হার মেনে চলেছি। স্মৃতির শহরে তুমি রাজকন্যা, আর আমি এক নিঃসঙ্গ পথিক। হেরে গেছি এই আমি, বাধা পড়েছি তোমার প্রেমের শিকলে। কী যে অসাধারণ সুন্দর। আমাদের শপিং টপিং শেষ করে বাইরে এসেছি মল থেকে, একেবারে কোয়াইট। এর আগের ভিডিওতে দেখিয়েছি একই রকম, কেউ নাই। গাড়ি দেখতে পাচ্ছেন বেশিরভাগ এমপ্লয়ীদের গাড়ি, কর্মচারীদের গাড়ি, কোনো কাস্টমারই নাই। আর মেসেজে গেলাম, সেটা তো অনেক বছর থেকেই ডেড। তো যাই হোক, ভালোই কাটলো সারাটা দিন। আজকে রাতে কোনো প্ল্যান নাই,
অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট একটু পরে বাসায় ফিরে যাব এবং এখানে হবে আমাদের দিনের রেকর্ডিং, এন্ডিং অফ আওয়ার রেকর্ডিং ফর দ্য ডে। তো যাই হোক, আশা করি এনজয় করেছেন আমাদের এই দিন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমি এটাকে সবসময় বলি ডিম পোজ। আসলে ডিম পোজ তো হবে আপনার একটা লিকুইডের মধ্যে দিয়ে যখন আপনি সিদ্ধ করবেন ডিমটা, সেটা স্যুপ হতে পারে, পানি হতে পারে, সেটা হলো ডিম পোজ। কিন্তু এটাকে আমি বলি ডিম পোজ, যদি আসলে এটা ডিম ভাজা। তো এই যে মচমচে একটা ভাব চারিদিকে হয়েছে, এটা কিন্তু আমরা বাংলাদেশিরা এইভাবে খাই। আমেরিকানে কিন্তু এরকম হয়ে গেলে এটা কখনোই খাবে না। তারা খাবে অল্প আছে, অল্প তেলে, একেবারে কম তেলে, খুব অল্প কিছুক্ষণ রান্না হবে এবং খুব জিনিসটা হবে খুব নরম, এরকম মচমচে, এটা ওরা খাবে না। তো আমরা যখন পোলাও রান্না করি, সেটা যদি আপনি মুরগির স্যুপে রান্না করেন তাহলে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। মোরগ পোলাও রান্নার সময় মুরগির যে খাঁচার হাড্ডি, পাখনা, তারপর পা, যেগুলো আপনি পোলাওতে ইউজ করবেন না, সেটা যদি আগে থেকে একটু সময় নিয়ে সেটাতে স্যুপ তৈরি করেন, চিকেন স্টক যেটাকে বলে, সেটা দিয়ে যদি আপনি পোলাও রান্না করেন মোরগ পোলাওয়ের, সেটা কিন্তু স্বাদ হবে অসাধারণ। তো যাই হোক, ব্রেকফাস্ট করছি। তোমার মচমচে ভাজা, গরম গরম ভাজা পরোটা। ছোটোবেলা স্বাধীন বিজয় বলতো যে আমার ডিম ভেঙে দাও, এই যে ভাঙা যায় না, ওরা বলতো ডিম খুলে দাও, ভাঙা না, ডিম খুলে দাও। এটা কিন্তু এভাবে ওদেরকে খুলে দিতে হতো, তারপর তারা এইভাবে ডিপ করে করে খেত। এটা হলো ওদের জন্য ডিম খুলে দেয়া। প্রথমে যেদিন বললো বুঝি নাই ডিম খুলে দাও আবার কি, পরে বুঝলাম যে ডিমের কুসুমটা ভেঙে দিতে বলছে সে। সিম্পল কিন্তু খুবই সুস্বাদু একটা ব্রেকফাস্ট। সকালের নাস্তা শেষ হলো এই গরম চায়ের সাথে টোস্ট বিস্কিট, বাংলাদেশি। এটা না খেলে ব্রেকফাস্ট সম্পূর্ণ হয় না। আর ধোয়াই তো গরম গরম চা। জি, আমি শব্দ করে চা খাই।